ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। এই স্বল্প সময়েই পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে নতুন এক অনিশ্চয়তার জন্ম দিয়েছে। তেহরানের আকাশে কার্যত পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে ওয়াশিংটন ও তেল আবিব। ইসলামিক প্রজাতন্ত্র হারিয়েছে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। পাল্টা জবাবে ইরান আঘাত হানছে মার্কিন ঘাঁটিতে। চলছে ক্ষেপণাস্ত্রের হিসাব নিকাশ, আর উত্তেজনায় টগবগ করছে পুরো অঞ্চল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সাম্প্রতিক পরিস্থিতির বিশ্লেষণে তুলে ধরেছে যুদ্ধের গতিপথ কোন দিকে মোড় নিতে পারে। প্রতিবেদন অনুযায়ী শনিবার রাতে মার্কিন বাহিনী ইরানের অবশিষ্ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেয়। গত এক বছরে ইসরায়েলের ধারাবাহিক হামলায় রাশিয়ার সরবরাহ করা বেশিরভাগ প্রতিরক্ষা ব্যবস্থাই আগে ধ্বংস হয়ে গিয়েছিল। ফলে এখন ইরানের আকাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কার্যত পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে সংঘাত চলাকালীন ও পরবর্তী সময়েও মার্কিন ও ইসরায়েলি বিমান তুলনামূলক কম ঝুঁকিতে আকাশসীমা ব্যবহার করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিযানের শুরুতেই খামেনিসহ ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর মাত্র একবার ক্ষমতা হস্তান্তর হয়েছে ইরানে। এমন প্রেক্ষাপটে শীর্ষ নেতৃত্বের বড় ক্ষতি দেশটিকে গভীর অনিশ্চয়তায় ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, মার্কিন ইউনিটগুলো হয়তো স্বাধীনভাবে কাজ করছে এবং কেন্দ্রীয় চেইন অব কমান্ডের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন। এতে বোঝা যাচ্ছে খোদ ইরানি কর্মকর্তারাও নিশ্চিত নন বর্তমানে কে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি ও মনোনীত এক ধর্মীয় নেতার সমন্বয়ে গঠিত একটি অন্তর্বর্তী পরিষদের নেতৃত্ব দেবে। তবে তাদের কেউই জনসম্মুখে দেখা যায়নি। সম্ভাব্য উত্তরসূরিদের একজন, সাবেক প্রেসিডেন্ট, ২ বছর আগে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। আরেক সম্ভাব্য প্রার্থী মুস্তাফা খামেনি নানা রাজনৈতিক বাধার মুখে পড়তে পারেন। সাবেক প্রেসিডেন্ট এর বাসভবন সংলগ্ন এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে নির্দিষ্ট উত্তরসূরি না থাকায় ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো আরও দুর্বল হতে পারে। ইরান ইতিমধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। যৌথ বাহিনীর লক্ষ্য এখন ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সীমিত হলেও ইরানের কাছে বিপুল স্বল্প ও মাঝারি পাল্লার মজুত রয়েছে, যা ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে সহজেই আঘাত করতে পারে। আগামী দিনগুলোতে এই লঞ্চারগুলো কতটা সক্রিয় থাকে তার ওপর নির্ভর করবে যুদ্ধের গতি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানে মার্কিন ঘাঁটির পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও আঘাতের খবর এসেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তালিকায় আবাসিক স্থানের উল্লেখ রয়েছে। এতদিন সংঘাতের বাইরে থাকতে চাওয়া উপসাগরীয় দেশগুলো এখন সরাসরি ঝুঁকিতে। এরই মধ্যে ইউনাইটেড কিংডম, ফ্রান্স ও জার্মানি যৌথ বিবৃতিতে জানিয়েছে প্রয়োজনে তারাও অভিযানে অংশ নিতে পারে। এতে যুদ্ধের পরিসর আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঐতিহাসিকভাবে ইরান তাদের কৌশলগত অংশীদার হিসেবে রাশিয়া ও চীনের নাম উল্লেখ করে এসেছেন। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়েছে। নিজেও রুশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমানে রাশিয়ার পক্ষে সেসব প্রতিস্থাপন করা সম্ভব নয়। চীন ইরানের তেলের বড় ক্রেতা হলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক বাণিজ্যিক স্বার্থ জড়িত থাকায় তারা সরাসরি জড়াতে অনাগ্রহী। ফলে যুদ্ধের ময়দানে ইরান কার্যত একাই। ইরানের শক্তিশালী প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহ এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি। হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিলেও ইরান সেখান থেকে আপাতত সরে এসেছে। সাইবার হামলা বা সামুদ্রিক প্রতিবন্ধকতার মতো এখন পর্যন্ত বড় আকারে দেখা যায়নি। বিশ্লেষকদের মতে এই নীরবতা হয় বিশৃঙ্খলার ইঙ্গিত, নয়তো বড় কোনো প্রস্তুতির। সামরিকভাবে যুক্তরাষ্ট্র এগিয়ে। বিমান, নৌ ও গোয়েন্দা সক্ষমতায় তাদের স্পষ্ট আধিপত্য রয়েছে, কিন্তু শুধুমাত্র সামরিক সুবিধা রাজনৈতিক সমাধান নিশ্চিত করে না। তেহরানের নতুন নেতৃত্ব বিপ্লবী আদর্শ ও পশ্চিম বিরোধী অবস্থান বজায় রাখতে পারে। যুদ্ধ একবার শুরু হলে তা নিজস্ব গতিতে এগোয়, যেখানে অপ্রত্যাশিত ঘটনার জন্ম হয়। মাত্র ৪৮ ঘণ্টার মাথায় ভবিষ্যৎ নির্ধারণ করা কঠিন।